বলা হচ্ছে যে বিএনপি আসলে যেই সনদে স্বাক্ষর করে এসছে, যে প্রতিশ্রুতি দিয়ে এসছে, যেই গণভোটে হ্যাঁ ভোট দিতে মানুষকে অনুরোধ করে আসছে, তার প্রত্যেকটা জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে এবং এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিএনপির পক্ষে থেকে আবার যুক্তি দেওয়া হচ্ছে যে তারা কোনোভাবেই এটা থেকে আসলে সরে আসছে না, প্রক্রিয়া থেকে সেটা আলাদা করা হচ্ছে মাত্র। আমি আপনাদের দুজনকেই প্রশ্নটা করতে চাই, কিন্তু ডক্টর চক্রবর্তী এবার একটু আগে বলবেন, আমরা ডক্টর জাবিনকে তারপরে একটু শুনতে চাই যে ডক্টর চক্রবর্তী আপনি ওইরকম মনে করেন কিনা যে জুলাই স্পিরিটের সাথে সরকার ক্ষমতায় বসে দুই তৃতীয়াংশ যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে, সেইটার জোরে তারা প্রতারণা করছে আসলে। দেখুন, আমরা আসলে জুলাই সনদ বিষয়ে অনেক আগে থেকেই বলে এসেছি যে এখানে আসলে একটা নির্বাচিত সরকার সেই আসলে শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট হাতে নিয়ে যারা ক্ষমতায় যাবে, যে বিষয়গুলিতে ঐক্যমত হয়েছে সে বিষয়ে সংবিধান সংস্কারের দায়িত্বটা তাদের উপরেই আসলে দেয়া প্রয়োজন। এবং গণভোটের বিষয়টাও কিন্তু আমরা বলেছিলাম যে আসলে গণভোটটাও খুব প্রয়োজনীয় ছিল বলে আমরা মনে করিনি। এখন এই এই জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকেই এক ধরনের জাতিকে বিভক্ত করে ফেলা, সংসদকে অকার্যকর করে ফেলা, সেই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি। সংসদে যেদিন শপথ নেওয়া হলো, সেই দিনই যে সংবিধানের ভিত্তিতে তারা শপথ নিলেন, সেই সংবিধানেরই আবার একটা সংস্কার পরিষদ, সেটাও কিন্তু একটা শপথ নেওয়ার ঘটনা, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন বিএনপি তো সংবিধান সংস্কার পরিষদের তারা সদস্য হিসেবে শপথ নেননি, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ফলে সংসদে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনার ভিত্তিতে তারা জুলাই সনদের যে বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে, যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি আলোচনার ভিত্তিতেই তারা যে ডিক্লেয়ার তাদের পজিশন, সেভাবেই তারা হচ্ছে বিষয়গুলিকে সলভ করবেন, এরকমই তাদের পজিশন। কিন্তু এখানে আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যে মানে এই বিতর্কটা তুলে যারা বারবার সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার কথা বলছেন, আসলে মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা কি সংস্কার, নাকি মূল চাওয়াটা হচ্ছে সংবিধানটাকে বাতিল করা? এখানে আমরা দেখি যে সংবিধান জুলাই সনদের মধ্যেও যখন হচ্ছে গিয়ে সনদটা ছিল, সেখানে কিন্তু বলা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ কার্যকর করা। কিন্তু আবার যখন এখানে অধ্যাদেশটা আসলো, সেখানে কিন্তু জুলাই সনদ কার্যকর করা, এভাবে নানান ভাবে কিন্তু একটা কনফিউশন তৈরির জায়গা সেখানেও তৈরি করা হয়েছিল। এবং আমরা তো প্রথম থেকেই বলেছি যে সংবিধানের চারটা মূলনীতি, মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত এই যে চারটা মূলনীতি, সেই মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ডক্টর আমাদের চক্রবর্তী জাতির ইতিহাস যেটার একটু উপর দাঁড়িয়ে ডক্টর আছে। চক্রবর্তী ফলে একটু ডক্টর সংবিধানের চক্রবর্তী একটু ইন্টারাপ্ট করি। আমরা যেগুলিকে সংবিধানের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বা সংবিধানের মূলনীতি বলি, তার কোনোটা কি আমাকে আসলে কোনো ধরনের, মানে আমি যদি একটা সাধারণ নাগরিক হই, আমাকে প্রোটেক্ট করতে পারছে? মানে কোনো সরকার যদি আমাকে গুম করে, খুন করে, আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি প্রতিবাদ করছেন বলে আপনাকে লাঠি পেটা করে, তখন কি সংবিধান আমাকে কোনো রক্ষা কবচ হয়ে দাঁড়ায়? আমাকে কি আজকে যদি 100 মামলা দেওয়া হয়, ওটার কোনো প্রোটেকশন আমি সংবিধান থেকে পাই অনলি বিকজ এটাতে লেখা আছে? আমি কেন ওইটার প্রতি আর স্পেশাল কোনো ওরকম ভালোবাসা দেখাবো? মানে আমার কি সংবিধান? সেই কারণেই তো আমরা বলেছিলাম যে জনগণ সরাসরি যে প্রশ্ন নিয়ে এত এত পরিমাণে সচেতন নয় বা এত পরিমাণে তাড়িত নয়, সেটার উপরেই তো গণভোটটা হয়েছিল। আবার ধরেন যে এটা আপনি ঠিকই বলেছেন যে সংবিধান কাউকে রক্ষা করতে পারে না, সংবিধানের কারণে কোনো ফ্যাসিবাদ কখনো জন্মায় না। এখানে হিটলারও কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। আজকে ট্রাম্প যে এই যে দেশে দেশে আক্রমণ করছেন, তিনি কি অনুমোদন নিয়েছেন? এখানে কংগ্রেসের অনুমোদন ছাড়াই তো তিনি আক্রমণ করছেন। কোনো কাগজ দিয়ে, কোনো ডকুমেন্ট দিয়ে ফ্যাসিবাদ প্রিভেন্ট করা যায়, এইটা কখনোই হয় না। সেই জন্য একটা রাজনৈতিকভাবে সচেতন জনগণ প্রয়োজন, যারা প্রত্যেক মুহূর্তে নিজেদের অধিকার রক্ষা করার জন্য যে কোনো ভাবে এক ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছে। ডক্টর চক্রবর্তী, আমরা আপনাকে আরো শুনবো। আমরা একটু ডক্টর জাবিনকে শুনতে চাই। এই জুলাই সনদ, জুলাইয়ের স্পিরিট, গণতন্ত্র, বিএনপি মানবে মানবে না, জোর করে এটা প্রতারণা করবে, এবং আমরা আসলে কি চাইতেছি সেটা। আমার আসলে এখানে খুব একটা কনফিউশন নাই। এটা মানে খুব জটিল। আপনারা এতক্ষণ যত আলোচনা করলেন, আমি এত জটিলে যাব না। আমি খুব পরিষ্কার, মানে একদম যেটা কনফিউশন ছাড়া আমরা সবাই বুঝি সাধারণভাবে, যে আমরা যখন সংবিধানের এই সংস্কার পরিষদের মাধ্যমে যে পরিবর্তনগুলো আনতে চাইলাম, কেন আনতে চাইলাম? যাতে এটাকে কেউ উচ্চ আদালতে আম, এটাকে বাধা দিতে না পারে, যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। গণ অভ্যুত্থান এটাকে একটা লেজিটিমেসি দেয়, এটা সংশোধনীর থেকে একটু বেশি। এবং এই যে যারা সংসদ এবার গঠন করবে, তারা এই এক্সট্রা পাওয়ারটা পাবে।
তো এখানে যে এটা যে হবে না, এই গণভোটটাকে যে এভাবে বা জুলাই সনদটাকে যে বাস্তবায়ন করবে না, এটা আমরা যখন ঐক্যমত্য কমিশনের যখন আলোচনা চলছিল তখনই আমরা টের পাচ্ছিলাম। বিএনপি যেসব বিষয়ে বাধা দিচ্ছিল, নোট অফ ডিসেন্টের আগেও তারা যেভাবে যুক্তিতর্ক করছিল এবং পুরো দেশে একটা অনেক বড় হাঙ্গামা হয়ে যাচ্ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বিএনপি এগুলো থেকে সরে আসবে। এবং আজকে একটু আগে, আপনার প্রোগ্রামের একটু আগে আমি খবরে পড়ছিলাম যে প্রায় 98টা অধ্যাদেশ তারা অন্তর্বর্তী সরকারের হুবহু রাখলেও 16টাতে তারা যাতে ইমিডিয়েটলি আইন না হয় সেটা করেছে। তার মানে 90 ডেজের মধ্যে যদি আইন না হয় এগুলো ল্যাপস হয়ে যাবে। এখানের মধ্যে জাতীয় মানবাধিকার অধ্যাদেশ আছে, গণভোট অধ্যাদেশ আছে, দুদক আছে, গুম প্রতিরোধ আছে, অনেকগুলো আছে, প্রায় 16টা অধ্যাদেশ। তাহলে এটা কিন্তু পরিষ্কার যে বিএনপি তাদের কথা রাখে নাই। যে তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণায় গণভোটের পক্ষে উনি হা ভোট চাইলেন, কেন উনি একটা বারও উনি তার অবস্থান সংসদে কোনো কথা টু শব্দ করলেন না, খালি তালি দেওয়া ছাড়া? আমি জানি না এই ওনার মুখ থেকে এই গণভোট রেজাল্ট নিয়ে বা জুলাই সনদের বাস্তবায়নে তারা মুখে বলছে। বেশ কিছু বিতর্ক আমরা দেখছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে বিডার চেয়ারম্যান যখন খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছিল তখন এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল যে প্রেজেন্টেশন দিয়ে বাংলাদেশের পেট চলবে না। আমি বলতে চাই এরকম ভালো বিতর্ক দিয়েও বাংলাদেশের পেট চলবে না। কারণ যেই এই প্রস্তাবগুলোর মধ্যে, জুলাই সনদটার মধ্যে কি ছিল, যে সরকারের নির্বাহী ক্ষমতাটাকে চেক অ্যান্ড ব্যালেন্স, বারবার বারবার আমরা এই কথাটা বলেছি, আপনি সবকিছু ভুলে যান। এখন একচ্ছত্র ভাবে যারা সরকার গঠন করবে তাদের কিন্তু কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স হবে না। এই যে আপনি বললেন আপনি গুম হলে কেউ আপনার পক্ষে কথা বলবে কিনা, কিভাবে বলবে? কারণ ওই মানবাধিকার কমিশনের প্রধান তো নির্বাচিত হবে সরকারের লোক, দুদকের প্রধান নির্বাচিত হবে সরকারের লোক, নির্বাচন কমিশনের প্রধান হবে সরকারের লোক, উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের রেপ্লিকা। সো এখানে কোনোভাবে ওই এক যা ছিল ওই সাংবিধানিক ধারাবাহিকতার নামে হুবহু বিএনপি তাই রেখে দিল। এবং এটার উল্টা দিকে কি হলো, যে কেন বিরোধী দল এটাকে অপোজ করতে পারছে না? কারণ বিরোধী দলের ওই যে একটা মানে অভিজ্ঞতার অভাব। জামাতের তো অনেক রেজিমেন্ট ফোর্স আছে, ক্যাডার বাহিনী আছে, কিন্তু তাদের যে নেতৃত্বের বা তাদের যে বিশাল বিশাল দুটা ব্যাগেজ আছে এই স্বাধীনতা নিয়ে, 71 নিয়ে, এই ব্যাগেজের বোঝার কারণে তারা কিন্তু এটাকে খুব ভালো অপোজ করতে পারছে না। এবং যে তরুণ অংশটা সংসদে আছে তারাও এক ধরনের, আপনার যখন আগে এই সংস্কারের পক্ষে, সংবিধানের সংস্কারের পক্ষে যত জোরালো ভাবে তরুণরা কথা বলেছে, পুরা দেশ তাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু এখন যখন জামাতের সাথে দাঁড়িয়ে একই কথা বলছে, ওই বিতর্কের কিন্তু ওই স্পার্কটা নাই। উল্টা মনে হচ্ছে যে জামাত স্বাধীনতা বিরোধী হয়ে যখন সংবিধান সংসদের কথা বলছে, তার মানে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। মানে এখন আপনার যখন নির্বাহী ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়ার জন্য আপনি যখন সংবিধান পরিষদ সভার কথা বলবেন, তখন ব্যাপারটা হয়ে যাবে যে তারা মনে হয় 71-এর বিরুদ্ধে কথা বলছে, স্বাধীনতার বিরুদ্ধে। সো আমার কাছে মোদ্দা কথা হচ্ছে, এই সংসদটা বা এই জুলাই সনদ নিয়ে বাস্তবায়ন নিয়ে কথা বলা এখন অনেকটা ওই ট্রেডমিলে হাঁটার মতো। আপনার ক্যালোরি খরচ হবে কিন্তু আপনি কোনো গন্তব্যে পৌঁছাবেন না, এটা ডান। এটা আজকে যে অধ্যাদেশগুলা রহিত হয়েছে, আইন পাশ হয় নাই, সেগুলা এই 30 দিনের মধ্যে কিন্তু বাতিল হয়ে যাবে। সো যেই লাউ সেই কদুই কিন্তু রয়ে গেল। এটা একদম পরিষ্কার যে বিএনপি তাদের কথা রাখে নাই, এবং বিএনপিকে বাধা দেওয়ার জন্য যে শক্তিশালী বিরোধী দল থাকার কথা তারাও কম্প্রোমাইজড। আমি শুধু